আসসালামু আলাইকুম। পকেট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গুণগত রসায়নের ৬ষ্ঠ নাম্বার ক্লাসটি শুরু করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া। অনেকের মাথায় আসবে রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য কী, ওই জিনিসটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আমরা জানি নিউক্লিয়াস থাকে কেন্দ্রে আর বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন থাকে বাহিরে আর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। যখন নিউট্রনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনো চেঞ্জ আসবে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া। আর যখন ইলেকট্রনের আদান প্রদান বা ওই যে শেয়ারের মাধ্যমে যদি কোনো বিক্রিয়া হয়, সেটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। তাহলে ইলেকট্রনের জন্য যেটা পাই সেটা হচ্ছে রাসায়নিক, আর নিউট্রনের জন্য যেটা পাই নিউক্লিয়াসের জন্য যেটা পাই তখন সেটাকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে তোমাদের রাসায়নিক বিক্রিয়া কী জিনিস, নিউক্লিয়ার বিক্রিয়া জিনিস, আশা করি আর সমস্যা হবে না। তার আগে আমরা আজকে ক্লাসের ভিতরে ঢোকার আগে আমরা কয়েকটা জিনিস শিখি, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কী জিনিস। তেজস্ক্রিয়তা হচ্ছে কি, আমরা গত ক্লাসে আমরা 4 নম্বর ক্লাসে আইসোটোপ শিখেছিলাম। আইসোটোপ কী জিনিস? আইসোটোপ হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন সেম, বাট নিউট্রন বা নিউট্রনের পরিবর্তনের কারণে পারমাণবিক ভর সংখ্যা কি পরিবর্তন হয়, যাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি। তো কিছু কিছু আইসোটোপ আছে সুস্থিত, অর্থাৎ তারা কোনো ধরনের রশ্মি নির্গমন করে না। আর কিছু কিছু আইসোটোপ আছে অস্থিত, অর্থাৎ হচ্ছে এগুলো রশ্মি নির্গমন করে। কি কি রশ্মি নির্গমন করে? সেটা হচ্ছে আলফা, বিটা, গামা, 3 ধরনের রশ্মি নির্গমন করে। তো যে পদার্থগুলো এই রশ্মিগুলো নির্গমন করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, আর এই প্রক্রিয়াটার নাম বলা হয় কি তেজস্ক্রিয়তা। এখন তেজস্ক্রিয়তা মূলত হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ মূলত 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। দেখো এই জিনিসগুলো তোমরা পারলে নোট করে নিতে পারো। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক হচ্ছে নর্মালি হচ্ছে 82 পরে যে পরমাণুগুলো আছে সেগুলো প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় পদার্থ, যেমন রেডিয়াম, ইউরেনিয়াম, এগুলো কি তেজস্ক্রিয় পদার্থ, যেটার পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক সংখ্যা 88, এটা হচ্ছে 92। এই দুইটা তোমরা ভালো করে মুখস্থ রাখবে, কারণ তোমাদের বিভিন্ন কাজে এই জিনিসটা আসতে পারে। তাহলে এই জিনিসগুলো তোমাদের আছে। আর যেগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয় পরীক্ষাগারে, সেগুলো হচ্ছে কি তোমাদের কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। নর্মালি সেটা 82-র নিচে যেগুলো, সেগুলোকে বিভিন্ন প্রয়োজনে কৃত্রিমভাবে তৈরি করা হয়, বিভিন্ন ক্যান্সার রোগ নিরাময়ের জন্য বা আরও আইসোটোপে বিভিন্ন ব্যবহার আছে, সেগুলোর জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। এখন দেখো আমরা এই যে 3টা তেজস্ক্রিয় রশ্মি পেলাম, এই 3টা তেজস্ক্রিয় রশ্মির একটু বৈশিষ্ট্যগুলো জানবো। এগুলো কি জিনিস সেই জিনিসটা জানবো। আগে কি জিনিস সেই জিনিসটা জানি, তারপর আমরা বৈশিষ্ট্য জানবো। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আলফা কণা কি। আলফা কণা হচ্ছে হিলিয়াম থেকে যখন আমরা 2টা ইলেকট্রন বের করে নিব, তখন আলফা একটা আধানে, হিলিয়াম একটা কি আধানে পরিণত হবে, দ্বিধনাত্মক একটা আধানে পরিণত হবে। সেই দ্বিধনাত্মক আধানকে বলা হয় আলফা কণা। আর বিটা হচ্ছে একটা নিউট্রন যদি ভাঙে, তাহলে সেটা থেকে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হবে। আর এই ইলেকট্রনটাকে বলা হয়েছে বিটা রশ্মি। আর গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় রশ্মি, গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটার কোনো আধান নাই, এটার কোনো ভর নাই, এটার কোনো আধানও নাই, কোনো ভরও নাই। আর এটার কিন্তু আধান আছে, এটার আধান কি নেগেটিভ, 1 ঋণাত্মক না, ইলেকট্রন কি ঋণাত্মক না, তো ওই হিসেবে এটার আধান হচ্ছে ঋণাত্মক। আর ভরও খুবই কম, তারপরও আছে। আর এটার ভর হচ্ছে 4, কারণ হচ্ছে কি 4 না, 4। আর এটার আধান হচ্ছে 2 ধনাত্মক। তাহলে আমরা পরিচয়টা পেয়ে গেলাম। এখন হচ্ছে বৈশিষ্ট্যটা জানো। বৈশিষ্ট্য হচ্ছে 3টা। এগুলো অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। অস্বচ্ছ যে গ্যাসের মধ্য দিয়ে যায় সেই গ্যাসকে আয়নিত করে, অর্থাৎ ওই যে আকর্ষণ করে, সেই গ্যাসকে আয়নিত করে। আর 3 নম্বর হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে।
দাগ সৃষ্টি করে। তোমাদের ওই যে বহু নির্বাচনী প্রশ্ন আসে না, সেই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো দিতে পারে। তাহলে আমরা দেখলাম আলফা বিটা বা গামা রশ্মি নর্মালি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গমন হয়। আর তেজস্ক্রিয় পদার্থ থেকে এই জিনিসগুলো নির্গমন হওয়ার পরে কি তেজস্ক্রিয় পদার্থ সেম থাকে বা আগের মতনই থাকে? না, আগের মতন থাকে না। আমরা তোমাদের 3টা উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা তোমাদের যে 3টা উদাহরণের কথা বলেছিলাম, সেই 3টা উদাহরণ, 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণ। প্রথম উদাহরণে দেখো, এটা হচ্ছে হিলিয়াম। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখো, এটা হচ্ছে বিটা রশ্মি বা এটা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি, এটা হচ্ছে বিটা রশ্মি, এটা হচ্ছে কি গামা রশ্মি। 3টা তেজস্ক্রিয় পদার্থ দেখালাম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে একটা বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে এই 3টা বিক্রিয়ার মধ্যে দেখাচ্ছে, বিক্রিয়া তো না, মূলত পক্ষে হলো হচ্ছে তেজস্ক্রিয়তার কারণে যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখালাম। তো রেডিয়ামের ভর হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 88, আর হচ্ছে এটা যখন একটা হিলিয়াম কণা নির্গমন করলো, যেটার ভর হচ্ছে কি 4 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তো মনে রাখবা, নিউক্লিয়ার বিক্রিয়াতে আলটিমেটলি তাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সেম থাকবে, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সেম থাকবে। তাহলে ওই হিসেবে 88 যদি হয়, তাহলে এখানে 86 আর 2 এই দুটো মিলে কি 88 হয়, এই দুটো মিলে 88 হয়। 88 হলে তাহলে তোমাদের পারমাণবিক সংখ্যা সেম আছে। আর এখানে 226 থাকে পারমাণবিক ভর, এখানে রেডনে 222 এবং হিলিয়ামে 4, ফলে 226 থাকে। তাহলে আমরা দেখলাম একটা তেজস্ক্রিয় পদার্থ যখন একটা হিলিয়াম কণা নির্গমন করলো, তখন সে অন্য একটা পরমাণুতে পরিণত হলো। একটা তেজস্ক্রিয় পদার্থ যখন একটা হিলিয়াম কণা নির্গমন করলো, তখন সে অন্য একটা পদার্থে রূপান্তরিত হলো। কিন্তু এটা কি সবসময় রূপান্তর হতে আরও ভাঙতে থাকে? না, একটা নির্দিষ্ট জায়গায় আসার পরে কি সেটা আর ভাঙতে পারে না। তারপর আসো, এই অ্যাক্টিনিয়ামের মধ্যে -1, অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 89, আর এটা হচ্ছে কত 232। এটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 232, আর অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, আর থোরিয়ামে হচ্ছে 90 আর 232। এখন বলবা, এই যে 82 আর এখানে 90, আপনি যে বললেন যে পারমাণবিক সংখ্যাও সেম থাকবে, পারমাণবিক ভরও সেম থাকবে, আমরা দেখতেছি 232 ঠিক আছে, 232 ঠিক আছে, তাহলে 89 থেকে 90 কেন হলো? ধরো এখানে এই যে 28, এখানে 89টা আছে না, 89 থেকে আমরা 88 আর 1 লিখি, 88 আর 1 লিখি। যে এই 88-এর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, আমরা সেটা আমাদের 232, এই 232কে আমরা 231 প্লাস 1 লিখি। এই 231-এর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। প্রোটন হচ্ছে কয়টা? 89টি। আর একটি হচ্ছে যেটা আলাদা করলাম, সেটা হচ্ছে নিউট্রন। এখন সেটাকে আমরা সেই নিউট্রনটাকে আমরা একটা প্রোটন বানাবো আর একটা ইলেকট্রন বানাবো, আর একটা ইলেকট্রন বানাবো। এই যে একটা প্রোটন বাড়লো, আগে আসলে 89টি, এখন একটা প্রোটন কি বাড়লো, সেটা ভেঙে কত হলো? 90 হলো, আর এই একটা ইলেকট্রন বের হয়ে গেল। এখন একটা জিনিস চিন্তা কর, প্রোটনের ভর কত? 1, প্রোটনের ভর কি আলটিমেটলি 1, তাহলে আলটিমেটলি কি হলো? 232-এ থাকলো না? 232। তাহলে আমরা এই বিক্রিয়াতেও দেখলাম যে একটা তেজস্ক্রিয় পদার্থ যখন বিটা রশ্মি নির্গমন করতেছে, তার একটা পারমাণবিক সংখ্যা বাড়তেছে, আর হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা সেম থাকতেছে। কারণটা কি? নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করছে, যেটা হচ্ছে তার পারমাণবিক ভর সংখ্যা ঠিক রাখতেছে, আর বাকিটা হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, যেটা বিটা রশ্মি। আর এখানে একটা বিক্রিয়া দেখালাম, আমরা নিউক্লিয়ার বিক্রিয়া দেখালাম। এখানে হচ্ছে কি গামা রশ্মি নির্গমন হচ্ছে। এরকম তেজস্ক্রিয় পদার্থ কি গামা রশ্মি নির্গমন হয়, যার কারণে যেহেতু এর কোনো ভর নাই, আদান নাই, তাহলে কোনো পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জই হবে না, বা পারমাণবিক ভরেরও কোনো চেঞ্জ হবে না। এখন আসো, আমরা এই জিনিসটা শিখলাম কেন? এটা আমরা একটা দেখলাম যে নিউক্লিয়ার একটা চেঞ্জ হয়েছে না। আমরা যখন তেজস্ক্রিয় পদার্থ দেখলাম, তাদের মধ্যে নিউক্লিয়ার একটা চেঞ্জ হয়েছে, একটা নিউক্লিয়াস থেকে অপর একটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। 89 নিউক্লিয়াস ছিল, সেখান থেকে 89 পারমাণবিক সংখ্যা ছিল, সেখান থেকে 90 পারমাণবিক সংখ্যা হয়েছে। তাহলে একটা নিউক্লিয়াসের চেঞ্জ হয়েছে, একটা পরমাণু চেঞ্জ হয়ে গেছে। পরমাণুর চেঞ্জটা কখন হয়? যখন নিউক্লিয়ার বিক্রিয়া হবে। বাট রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু চেঞ্জ হবে না, তখন বিক্রিয়া হবে, একটার সাথে একটা সংযুক্ত হবে, যৌগ তৈরি হবে। কিন্তু যখন নিউক্লিয়ার বিক্রিয়া, তখন পরমাণুরই চেঞ্জ হয়ে যাবে।
তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া বোঝানোর আগে আমরা তেজস্ক্রিয় পদার্থ বুঝাইছি এই জন্য যে একটা তেজস্ক্রিয় পদার্থ যখন একটা হিলিয়াম পরমাণু একটা আলফা কণা বা একটা বিটা রশ্মি বা একটা গামা রশ্মি নির্গমন করে তখন তাদের মধ্যে একটা চেঞ্জ হয়। সেই চেঞ্জটা হয় কিসের জন্য? সেই চেঞ্জটা হয় কোথায়? নিউক্লিয়াসে। এখন আমরা নিউক্লিয়াসের মধ্যে আরও কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো নিয়ে আমরা কি ব্যাখ্যা করব, সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো বিক্রিয়া হয় তাহলে সেটাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া আমরা মূলত তিনটা পাই: ট্রান্সমিউটেশন বিক্রিয়া, তারপর হচ্ছে ফিউশন বিক্রিয়া, তারপর হচ্ছে ফিশন বিক্রিয়া বা ফিশন বিক্রিয়া বা ফিশন বিক্রিয়া, যে যেটাই বলো। যখন আমরা নতুন পদার্থ তৈরি করতে যাই, নতুন পরমাণু তৈরি করতে যাই, তখন আমরা কি এই বিক্রিয়াটা ঘটাই। আর যখন আমরা শক্তি উৎপন্ন করতে চাই তখন আমরা এই বিক্রিয়াটা ঘটাই। কারো যাতে এই সমস্যাটা না হয় আর কারো যাতে ক্লিয়ার থাকে যে ফিউশন আর ফিশনের মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করি আর ট্রান্সমিউটেশনের মাধ্যমে আমরা কি নতুন বিক্রিয়া, নতুন একটা পরমাণু তৈরি করি। এখন আমরা একটু ব্যাখ্যা করি এগুলো প্রত্যেকটা বিক্রিয়ায়। দেখো আমরা 4টা বিক্রিয়া লিখলাম। একটা বিক্রিয়া হচ্ছে স্ক্যান্ডিয়ামের সাথে একটা নিউট্রনের বিক্রিয়া করে একটা ক্যালসিয়াম আর একটা হাইড্রোজেন তৈরি হলো। একটা অ্যালুমিনিয়ামের সাথে একটা হিলিয়ামে বিক্রিয়া করে আমরা একটা ফসফরাস একটা নিউট্রন পেলাম। তারপর আমরা ইউরেনিয়ামের সাথে একটা নিউট্রনের বিক্রিয়া করে একটা বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন পেলাম, শক্তি পেলাম। আর একটা দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা হিলিয়াম আর শক্তি পেলাম। এত সহজে আমি বলতে চাচ্ছি না, আমি আর একটু ব্যাখ্যা করে বলি তোমাদের। নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে কি উচ্চ গতিসম্পন্ন কোনো একটা কণা, যেই কণাকে আমরা ভাঙতে চাই সেই কণাকে আঘাত করবে। উচ্চ গতিসম্পন্ন, এই কথাটা তোমাদের বলতে হবে। উচ্চ গতিসম্পন্ন একটা কণা। উচ্চ গতি কেন? কারণ হচ্ছে শক্তি বেশি, যত বেশি গতি তত বেশি শক্তি। উচ্চ গতিসম্পন্ন কোনো কণা, যেই কণাকে আমরা ভাঙতে চাই, যে পরমাণুকে আমরা ভাঙতে চাই সেই পরমাণুকে আঘাত করবে। আঘাত করলে কি হবে? যখন একটা নিউট্রন আসলো, নর্মালি আমরা দুই ধরনের কণাকে আমরা দেখি। নিউট্রন উচ্চ গতিসম্পন্ন কণা আসে আর হচ্ছে হিলিয়াম উচ্চ গতিসম্পন্ন কণা আসি পরমাণুকে ভেঙে নতুন পরমাণু তৈরি করে। নতুন পরমাণু কি তৈরি করলো? আমরা দেখলাম, আমরা আগে বলেছি নিউক্লিয়ার বিক্রিয়াতে কখনো কি পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে না, পারমাণবিক ভরও চেঞ্জ হবে না। একটা নিউট্রন আসলো, আসি স্ক্যান্ডিয়ামকে খুব খুব জোরে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে নিউট্রনকে আঘাত করলো। আঘাত করার পরে সেটা ভেঙে ক্যালসিয়াম তৈরি করলো, একটা হাইড্রোজেন তৈরি করলো। এখন বলবো যে ভাইয়া এই জিনিসটা আপনি যে বের করলেন, আপনাকে এটা নিজে থেকে বের করছেন না, এগুলো পরীক্ষাগারে যেভাবে তৈরি করা হয়েছে সেভাবেই আছে। এগুলো নিজে থেকে বের করার কোনো সিস্টেম নাই। এই জন্য তোমাদের বইয়ের যে বিক্রিয়াগুলো আছে এত চিন্তা করা দরকার নেই। শুধু ওই বিক্রিয়াগুলো, বিশেষ করে আমি যে বিক্রিয়াগুলো লিখলাম ওই বিক্রিয়াগুলোই তোমরা মনে রাখবে, যাতে কিনা পরীক্ষা হলে দিতে পারো। আর তোমাদের দেখা গেলো যে ক্যালসিয়াম দিয়ে দিবে, তখন তুমি বাকি একটা তো বের করতে পারবা। কারণটা হচ্ছে তুমি জানো যে 21 পারমাণবিক সংখ্যা আছে তোমার কাছে। নিউট্রন কি পারমাণবিক সংখ্যা আছে? পারমাণবিক ভর আছে 1। তো তোমার 21 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তোমার সেখানে যদি ক্যালসিয়াম যদি বেশি হয় তাহলে আরটা কি একটা হাইড্রোজেনে হবে, কারণ একটা পারমাণবিক সংখ্যা হলে আর কি আছে? হাইড্রোজেনে আছে। এই আর পারমাণবিক ভরও তুমি হিসাব করো 45 1 46, তাহলে 45 দিলে আর এখানে 1 দিলে 46। এখন যদি তোমার কোনোভাবে যদি এটা ভাগ করে দেয় যে এখানে একটা খালি স্থান আছে, তখন তুমি কি দিবা? অনায়াসে তুমি বুঝো যে সেখানে হিলিয়াম হবে না, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। অবশ্যই হাইড্রোজেন হবে। সেই হাইড্রোজেনের তো অনেকগুলো আইসোটোপ থাকে, 1 2 3 4 থাকে। এখন তুমি কি দিবা? তুমি দুইটা ভর হিসাব করে তুমি 1 দিবা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য বলে দিলাম, বোঝার জন্য তো আগেই বললাম। এখন সেকেন্ডটাও সেম। অ্যালুমিনিয়ামের সাথে একটা হিলিয়াম খুব জোরে আসে, আঘাত করলো। আমরা জানি হিলিয়ামের ভর হচ্ছে 2 4 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে আলটিমেটলি আমাদের পারমাণবিক সংখ্যা হলো 15। আমরা 15 বসালাম। তো যদি 15ই বসাই তাহলে আমাদের হাতে কি আর কোনো পরমাণু আসা সম্ভব না, এখানে আমরা একটা হাইড্রোজেন দেওয়া সম্ভব না। তাহলে এমন একটা যেটা দিতে হবে যেটা কি পারমাণবিক সংখ্যা নাই। যদি এখানে ধরো এখানে একটা খালিস্তান পূরণ দিয়ে দিল, তখন তুমি এখানে কিছু একটা তো বসাতে হবে, আলফা বিটা গামা বা কোনো একটা পরমাণু তো বসাতে হবে। তো পরমাণু তো বসানোর সুযোগে নাই, কারণ 2 আর 13 15। তো 15 হলে পরমাণু বসানোর সুযোগ নেই, আছে কি শুধুমাত্র নিউট্রন বা অন্য পদার্থ। তো নিউট্রন তুমি হিলিয়াম বা এগুলো, হিলিয়াম বসালে তোমার 2 বসে যাইতেছে, তাহলে তুমি হিলিয়ামও বসাতে পারবে না, গামা বসাতে হবে বা নিউট্রন বসাতে হবে বা বিটা বসাতে হবে। কিন্তু দেখো তুমি এখানে যখন 27 আর 4 কত হয়? 31 হয়। তখন তুমি এখানে 30 দিলা, তাহলে আর একটা কি পারমাণবিক ভর থাকি গেছে, সেটা হচ্ছে 1। তো 1 পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট কি আছে? ইলেকট্রন কি আছে? ইলেকট্রন কি পারমাণবিক ভর 1 না, তাহলে সেটা হচ্ছে কি নিউট্রন। তোমার পরীক্ষা হলে যদি এখানে দিয়ে দেয় তাহলে কয়টা নিউট্রন উৎপন্ন হয়? একটা মাত্র নিউট্রন উৎপন্ন হবে, সেটা হচ্ছে এটা। তো তোমাদের এই দুটো হচ্ছে কি ট্রান্সমিউটেশন বিক্রিয়া। এখন আসো আমরা ফিশন বিক্রিয়া দেখব।
ফিশন বিক্রিয়া, তোমরা এই বিক্রিয়াটা ছোটোকাল থেকে সবাই দেখেছো। এখানে কয়েকটা লাইন আমি একটু লাল দাগ দিয়ে দিই, তাহলে তোমরা বুঝবা যেগুলো তোমাদের অ্যাডমিশন টাইমে আসবেই। তুমি দেখো আমরা একটা বিক্রিয়া ঘটাবো, দুইটা জিনিস, আগে কোনো তাপের প্রয়োজন হয় না, কোনো শক্তির প্রয়োজন হয়, শুধু উচ্চ গতিসম্পন্ন কণা আঘাত দিছে। এখন দেখো এখানে একটা নিউট্রনও আঘাত দিছে, আবার এত মেগা ইলেকট্রন ভোল্টে এত শক্তিতে আঘাত দিছে। তোমাদের পরীক্ষা হলে এই জিনিসটা আসবে, কত ইলেকট্রন কত মেগা ইলেকট্রন ভোল্টে সে আঘাত করছে, সেটা হচ্ছে 8 মেগা ইলেকট্রন শক্তিতে বা 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে সে আঘাত করছে, একটা নিউট্রন আঘাত করছে ইউরেনিয়ামকে। ইউরেনিয়ামের ভর হচ্ছে 235 আর হচ্ছে 92, নর্মালি 232 আছে, কিন্তু সেটা হচ্ছে কি তেজস্ক্রিয়তা বা এই বিক্রিয়াটা ঘটায় না, 235টায় বিক্রিয়াটা ঘটায়। তাহলে 92 হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা। তাহলে তোমার এই পাশে যা পাবো সবগুলোতে 92 থাকতে হবে। তাহলে দেখো তুমি 56 যখন 36 বসায় দাও, এই দুটোই 92 হয়ে যায়। 56 আর 36 বসায় দাও, এখানে 92 হয়ে যায়। কিন্তু তুমি দেখো পারমাণবিক ভর দেখো, তুমি 235 আর 36, তুমি 141 আর 92 করলে তোমার হবে 233, 236 হবে না, 236 হবে না। তখন তোমার 3টা পারমাণবিক ভর বাকি থাকে যায়। ওই 3টা পারমাণবিক ভর, তুমি একটা নিউট্রনের ভর যদি 1 হয় তো 3টার জন্য 3, তুমি 3 দিলা, আর তুমি হিউজ পরিমাণ শক্তি পাবে। আমরা জানি কি ফিশন আর ফিশন বিক্রিয়া আমরা শক্তির জন্যই করে থাকি, সেই শক্তিটা আমরা কত পাবো 200 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা অনেক বেশি। তো এই জিনিসটা আমরা কি ইম্পর্টেন্ট, এই 200 মেগা ইলেকট্রন ভোল্টটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধরো আমাদের তোমাদের এখানে যে 3টা জিনিস তোমাদের মুখস্থই করবা, এই জিনিসটা তো বোঝার পরে মুখস্থই করবা তোমরা। তারপর যদি কোনোভাবে কেউ মনে রাখতে না পারো, তোমাদের পরীক্ষা হলে দেখা যাবে যে কোনো একটা তোমাদের খালি ব্ল্যাঙ্ক দিয়ে দিবে। তখন তুমি ব্ল্যাঙ্ক দিয়ে তুমি অটোমেটিক বুঝতে পারবে না যে এখানে 56 আছে, দেখবে 36ওয়ালা পরমাণু হবে। 36ওয়ালা পরমাণু কি ক্রিপ্টন বসালে ক্রিপ্টনের একটা কি আইসোটোপ থাকতে পারে, এই জন্য ডিরেক্ট মুখস্থ ক্রিপ্টনের যে পারমাণবিক ভর সংখ্যা সেটা বসাই দিবা না। তোমরা দেখবা যে কি পার্থক্য আছে, যেহেতু এখানে 3টা আছে, এখানে 141টা আছে, তাহলে আর বাকি থাকে 92, সেই 92 এখানে বসাই দিবা। ঠিক আছে, তাহলে ফিশন বিক্রিয়া গেল। এখন ফিশন বিক্রিয়ার দুইটা ব্যবহার আছে। ফিশন বিক্রিয়ার দুইটা ব্যবহার আছে, একটা ব্যবহার আছে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। আমরা কি বিদ্যুৎ উৎপাদনে আমরা ফিশন বিক্রিয়াটা করে থাকি, বিদ্যুৎ উৎপাদনে আমরা ফিশন বিক্রিয়াটা করে থাকি। এই ফিশন বিক্রিয়াটা এত বেশি শক্তির প্রয়োজন হয়, সেটা আমরা পারমাণবিক চুল্লিতে, আমাদের এই যে রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইসব জায়গায় আমরা কি এই বিক্রিয়াটা ঘটায় আমরা শক্তি উৎপন্ন করি বা বিদ্যুৎ উৎপন্ন করি। তারপর আসা হচ্ছে আমরা ফিশন বিক্রিয়া দেখব। ফিউশন হচ্ছে আমরা জানি হাইড্রোজেন, কিন্তু এখানে 1 আর 2 দেখো, তোমরা আগের ক্লাস যারা করছো তারা অবশ্যই জানো যে এটা হচ্ছে এটা পরস্পরের আইসোটোপ। হাইড্রোজেন 1, এটা হচ্ছে হাইড্রোজেন 2, এটা হচ্ছে প্রোটিয়াম আর এটা হচ্ছে কি ডিউটেরিয়াম। তখন প্রোটিয়াম আর ডিউটেরিয়াম যখন 10⁸ কেলভিন, দেখো এটা কিন্তু কল্পনার বাহিরে তাপমাত্রা। আমরা তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, যখন তুমি কেলভিনে রূপান্তর করো খুবই কম, 235 প্লাস তুমি 36 করো, সরি 200, যাই হোক, অর্থাৎ তুমি যোগ করলে তুমি কেলভিনে রূপান্তর করলে তুমি অনেক কম পাবা। তো সেই হিসেবে তুমি পাচ্ছ হচ্ছে এই যখন দুইটি তুমি হাইড্রোজেন, একটা প্রোটিয়াম আর একটা ডিউটেরিয়াম যখন তুমি বিক্রিয়া করতেছো, তাও আবার কত 10⁸ কেলভিন তাপমাত্রা। এই কেলভিন তাপমাত্রা তুমি কোথায় পাবা, এত ডিগ্রি তাপমাত্রা তুমি কোথায় পাবা? সূর্যে, আর হচ্ছে হাইড্রোজেন বোমাতে। হাইড্রোজেন বোমা যখন ফাটাবা তখন হচ্ছে এত তাপমাত্রা পাবা তুমি, তখন এত কেলভিন তাপমাত্রায় তখন তুমি হিলিয়াম পাবা। কারণ কি 1 আর 2 যোগ করলে কি 2 হিলিয়ামের তো আইসোটোপ থাকতে পারে, সেই হিসেবে তুমি 2 আর 1 এ 3, তো 3 বসালে আর গামা রশ্মি পাবা আর হচ্ছে শক্তি পাবা। এই শক্তিটা অনেক বেশি। এখন তোমাদের এখান থেকে জানতে হবে কি, এখানে তোমাদের পরীক্ষা হলে আসবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিউশন বিক্রিয়াটা হয়, ফিউশন বিক্রিয়াটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পন্ন হয় ফিউশন। তোমরা বলবা যে 10⁸ কেলভিন তাপমাত্রা। কিসে এই ফিউশন বিক্রিয়াটা হয়? সূর্য আর হাইড্রোজেন বোমাতে। তারপর হচ্ছে আমরা এখানে কি পাই, সেটা হচ্ছে আমরা হিলিয়াম পরমাণু পাই। পরীক্ষা হলে দিল হিলিয়াম 4, আনসার কি এটা হবে? আনসার এটা হবে না, হিলিয়াম 3 হবে। হ্যাঁ, আনসার এটা হবে কখন, যখন আবার এটার সাথে আরেকটা হাইড্রোজেন, ধরো এটা 2 হবে, তখন কি হিলিয়াম 4 হবে। ঠিক আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভরের উপর যোগ করে যদি 4 হয় তাহলে 4 হবে। তাহলে আজকে আমরা আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।